পৃথিবীব্যাপী গড়ে তুলবো, সেটি মনে হয় প্রত্যেক। মোটা কেন? যদি খুব লম্বা হন তাহলে বলবে কি রে, তোর সঙ্গে তো কাউকেই মানাবে না। যদি খাটো হন তাহলে বলবে পাত্র পাত্রী পাবো না। আপনি যদি খুব ভরসা হন তাহলে বলবে ক্যারেক্টার মনে একটু খারাপ আছে। যদি কালো হন তাহলে বলবে ডেস্কির তলা। যদি কথা বলেন তাহলে বলবে বাঁচাও। যদি চুপ থাকেন তাহলে বলবে যাবার কোনো জায়গা নেই। কিন্তু বিবেকানন্দ বলেছে ওঠো, জাগো, থামো না। থামা মানে মৃত্যু। যে যেমনই বলুন, আমরা বিশ্বাস করতে চাই 3 দিন ব্যাপী এই 100 বছরের প্রোগ্রাম শতভাগ সফলতা পেয়েছে। আপনাদের সবার অংশগ্রহণে আমরা মনে করছি একটি চমৎকার অনুষ্ঠান আমরা উপহার দিতে পেরেছি, যে কারণে সামনে আছেন আরো অনেক। তাতে আমরা কৃতজ্ঞ। আমি পূজ্যপাদ স্বামী বিভাত্মানন্দজিকে জানাই আমাদের অসংখ্য প্রণাম, অকুণ্ঠ কৃতজ্ঞতা। তার একান্ত চেষ্টায় আজ আমরা এই দিনাজপুর বাংলাদেশে এসে উপস্থিত হয়েছি। এই নাটকটি নরেন্দ্র ঠাকুর 2014 সালে স্বামীজির 150তম জন্মশতবার্ষিকী উপলক্ষে বেলুড় মঠে প্রথম অভিনীত হয়। পরবর্তীকালে বাংলাদেশ এবং অন্যান্য জায়গায় আমরা অত্যন্ত সমাদৃত অবস্থায় নাটকটি পরিবেশন করে আসছি। আজকে সময় সংক্ষিপ্ত, আমার মনে হয় না আপনারা কতখানি ধৈর্য ধরবেন। আমরা চেষ্টা করছি আমাদের সাধ্যমতো পরিবেশন করবার। আবার আমরা অধ্যক্ষ মহারাজকে জানাই আমাদের কৃতজ্ঞতা প্রণাম। শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির পদের প্রান্তে আমাদের আহ্বানের প্রণতি। আজকে আমাদের সঙ্গে আছেন সঙ্গীতানুষঙ্গে মুরারি পাত্র, পারকাশন, দূরদর্শন। আমাদের অভিনেতারা হচ্ছেন শ্রী রানা দত্ত, শিবুপদ ঘোষ, গৌতম দাস, সতীনাথ দত্ত। বিবেকানন্দ
বিজয়ী বুঝাইলে স্বদেশের আপদশ গানে মদ গর্বিত বলদর প্রিয় দেশ মহাভারতের বাণী শোনাই বিজয়ী বুঝাইলে স্বদেশের আপদশ গানে নব ভারতে আনিলে তুমি নববে নব ভারতে আনিলে তুমি নববে মুছে দিলে জাতি ধর্মে লোভে জীবন অভেদ আত্মারি অভেদ আত্মা জানাইলে উচ্চারি জানাইলে উচ্চারি শ্রীরাম কৃষ্ণ কত সহায়কারী জয় বিবেকানন্দ জয় বিবেকানন্দ জয় ধাত্রী আমার আমার দেশ, কেন গো মাতর শুষ্ক বয়ান, কেন গো মাতর রুক্ষ কেশ। এই বঙ্গভূমি তথা ভারতবর্ষে দুঃখ মোচনকারী স্বামী বিবেকানন্দের জন্ম হয় 12ই জানুয়ারি 1863 খ্রিস্টাব্দে। মহাযোগী মহাদেবের পূজায় সকল সময় নিজেকে নিমগ্ন রাখতেন মাতা ভুবনেশ্বরী। একটি পুত্রের আশায় প্রার্থনা পরিপূর্ণ হল। ভুবনেশ্বরী পেলেন বীরেশ্বর, দিলে নরেন্দ্র। পিতা বিশ্বনাথ দত্ত ছিলেন প্রখ্যাত অ্যাটর্নি। উত্তর কলকাতার শিমুলিয়া পল্লীর 3 নম্বর গৌরমোহন মুখার্জি স্ট্রিটে নরেনের বাড়ি। শৈশব থেকে বাল্যকাল অভূতপূর্ব ক্রিয়াকলাপের মধ্যে দিয়ে প্রকাশ ঘটেছিল নরেনের অসাধারণত্ব। শিক্ষায় সঙ্গীতে যেন দূরতিক্রম। ক্রমে নরেনের মধ্যে এলো আধ্যাত্মিকতা বোধ, ঈশ্বর সম্বন্ধে সন্দিহান বোধ, অথচ ঈশ্বরকে জানার, তাকে অনুভব করার সুতীব্র আকুলতা। ধ্যানের প্রগাঢ়তায় অতিবাহিত হতো, অশান্ত হৃদয় শান্ত হতো না।
Badash Besha Madhara Virara Dasha Mare Chandanarani Dubalaviya Domi Guru Vivekananda Otareshvara Ujjala Bhaskara স্থান গঙ্গা গঙ্গাবক্ষে সুচারু বজরা নরেন গঙ্গা তীরে বজরায় স্বয়ং মহর্ষি দেবেন্দ্র। এই বজরা কোনো সাধারণ লোকে না। আচ্ছা, মহর্ষি দেবেন্দ্র রাখেন হয়তো। মাঝে মাঝেই তো শোনা যায় উনি বজরায় যাতায়াত করেন। একবার মাঝিকে জিজ্ঞাসা করলেন, মাঝি ভাই, ও মাঝি ভাই, এটি কার বজরা গো? ঠাকুর বাড়ির কর্তা মশাই বটে। উনি দেখতে পাচ্ছ নি? নাম তো নেকে আছে গো। আমি একবার কর্তা মশাইয়ের সঙ্গে দেখা করতে চাই। তাই সঙ্গে নে, তবে বেশি কথা বলনি বাপু। নরেন বজরায় উঠলেন। মহর্ষির ঘরের দরজায় হাত দিতেই দরজা খুলে গেল। দেবেন্দ্রনাথ দরজার দিকে দৃষ্টিপাত করলেন। এই যে দেখছি এক সুদর্শন যুবক, তার মুখমণ্ডল, আশ্চর্য বিশাল দুটি চোখ, চোখ দুটিতে যেমন মায়া, ঠিক তেমনই মনে হয় কত প্রশ্ন। কি অপার সৌম্য শান্ত মুখ, সে তো শুভ্র শ্বশ্রু, শুভ্র বস্ত্র, দৃষ্টিতে অপার কান্তি। তুমি দাঁড়িয়ে আছো না, কাছে এসে বলো তোমার কি বক্তব্য। মহাশয়, আপনি ঈশ্বর দেখেছেন? অনুভব করেছি তুমি নিজেই পাবে তোমার নিজের পথের সন্ধান। পিতার খুশি, পিতার খুশি। নরেনের বাড়ি বৈঠকখানা। পিতা বিশ্বনাথ দত্ত ফরাসের ওপর বসে আছেন। এমন সময় নরেন্দ্রের প্রবেশ। অন্দরমহলে যাওয়ার উদ্যোগ। নরেন, তোমার সাথে আমার কিছু কথা আছে। আজ্ঞা করুন। দেখো নরেন, আমি তোমার বিবাহ স্থির করেছি। বলতে পারো একরকম পাকা কথাই দিয়ে এসেছি। আমি কোনোদিন কোনো সময় বিবাহ করব না। আপনার আদেশ অমান্য করলাম, ক্ষমা করবেন। বিবাহ সংসার আমার জন্য নয়। আমার বয়স হয়েছে, আর এই সংসারে একমাত্র বলই বলো আর ভরসাই বলো। আর তুমি? আমি সেই জন্য প্রস্তুত। আমার মা, ভাই, বোন সকলের জন্য আমি আছি। দয়া করে আমাকে বিবাহ করার নির্দেশ দিলাম। ঈশ্বর, কেন তো আমি কোনো অন্যায় করিনি। নরেনকে তুমি ক্ষমা করো। কিছুদিন পর শীতের সন্ধ্যা। নরেনের বাড়ির প্রবেশ পথ। প্রতিবেশী রামকৃষ্ণ ভক্ত রামচন্দ্র দত্ত ও নরেন। নরেন আছো? নরেন, ও ভাই নরেন। কি হয়েছে? এত ডাকাডাকি কেন?
কোনো বিপদ হয়েছে? কোনো সমস্যায় পড়েছো? ভাই নরেন, একবার তোমাকে সুরেনের বাড়িতে যেতে হবে ভাই। আমার গুরু শ্রী রামকৃষ্ণদেব সেখানে এসেছে। তিনি ভজন শুনতে চান। তুমি একবারটি চলো না ভাই। বেশ, চলো। তোমার গুরুকেও দেখা হবে আর গানও শোনানো হবে। সুরেনের বাড়ি, একটি তক্তপোষ, তাতে জাজির পাতা, বসে আছেন শ্রীরামকৃষ্ণ। আশেপাশে কয়েকজন ভক্ত, কীর্তন চলছে। তোরা দেখবি যদিয়া তোরা দেখবি যদিয়া আমার প্রেমে রূপ ধরেছে রূপ ধরেছে রেখেছে সারা দেখবি যদিয়া তোরা দেখবি যদিয়া কিছু নাই আর প্রেম বিনাতা কিছু নাই আর প্রেমে গায়ে প্রেম ধারা তার প্রেম নয়নে প্রেম ধারা প্রেম নয়নে ঠাকুর আনন্দে উদ্বেলিত হয়ে নরেনকে দেখছেন। ঠাকুরের কণ্ঠে অপার স্নেহ।
নরেন্দ্রনাথ মাটিতে বসে ধ্যানস্থ হয়ে গেলেন। তারপর গাইতে আরম্ভ করলেন। গান শুনতে শুনতে আত্মহারা ঠাকুর। সঙ্গীত শেষ হলো, কিছু সময় গেল আত্মস্থ হওয়া। ঠাকুরের চোখে দরবিগলিত অশ্রু। নরেনকে তিনি বললেন, আপনি যেমন বলছেন যাওয়ার চেষ্টা করুন, আজ আসবে। দক্ষিণেশ্বর, গঙ্গার তীর, অশান্ত চিত্ত শ্রীরাম ও কৃষ্ণ। পরনের ধুতি মাটিতে লুটিয়ে পড়েছে, বাহু দুটি আকাশ পানে বাড়িয়ে। মনমোহিনী সদানন্দ
দেখবার তীরে অশান্ত চিত্ত শ্রীরামকৃষ্ণ, নরেন্দ্রনাথের অপেক্ষায় ব্যাকুল শ্রীরামকৃষ্ণ। আমি থাকতে পারছি না, আমার বুকের ভিতর কেমন কেমন মোচড় দিচ্ছে রে। মামা, ও মামা, বলি এত রাতে করছো কি তুমি? তোমার চোখে ঘুম টুক পর্যন্ত নেই? সে আসবে, তোকে কেমন করে আমি বুঝাবো রে? মামাই বলেছে রে, মামাই বলেছে আমি যাচ্ছি, এগুলো সে রে, এগুলো সে। সে আসবে, সময় হোক, সে আসবে তো। এখন ঘরে চলো নাকি? চল চল চল। স্থান কলকাতা। নরেন্দ্রের কেশবচন্দ্র সেনের সঙ্গে ঈশ্বরের নিরাকার রূপ ও ব্রাহ্মবাদ এই সমস্ত আলোচনার শেষে নরেন্দ্রনাথের বাড়ির পথে দেখা সুরেন্দ্রের সঙ্গে। ভালোই হলো, তোমার সঙ্গে দেখা হয়ে গেল। দেখার জন্য অস্থির হয়ে উঠেছি। একবার শোনো না। দেখো ভাই, আমার ধারণা ওর সবটাই কারণ ঈশ্বর সম্বন্ধে কি যে বলে। আমার দিকে বিস্ফারিত চোখে এমন চেয়ে চেয়ে দেখে। আচ্ছা, একজন পূজারী ব্রাহ্মণ ঈশ্বর তত্ত্ব, ব্রহ্মবাদ এসবের জন্য চাই বাস নয়। যাই হোক, চলো কেন একবার যাই দক্ষিণেশ্বর। এখন তো প্রায় সন্ধ্যে হয়ে গেল, ভিতরে তো অনেক রাত হয়ে যাবে। তার চেয়ে কালকে না হয়? না, আজই আমার প্রশ্নের উত্তর নিয়ে আসো। এসো আমার সাথে। তাহলে চলো। স্থান দক্ষিণেশ্বর। সন্ধ্যা আরতি শেষ হওয়ার মধ্যে ঠাকুরের ঘরে শ্রীরামকৃষ্ণ ছোট ঘাটটিতে যোগাসনে বসে আছে। ভক্তদের আসা যাওয়া চলছে। ঠাকুর পশ্চিম দিকে দরজা দিয়ে নরেন্দ্র সুরেন্দ্রের সঙ্গে প্রবেশ করলেন। নরেনকে ঠাকুর দেখলেন বেশভূষা কোনো পার্থক্য নেই, কেমন যেন আলগা আলগা ভাব। সর্বদা কে যেন নরেনের অন্তরকে ভিতরের দিকে টেনে রেখেছে। ঠাকুরমা ভবতারিণীর উদ্দেশ্যে প্রণাম করে খাট থেকে এক অদ্ভুত হাসি হেসে নরেনকে বললেন, আমি জানতুম রে, আমি জানতুম তুই আসবি। তুই যে সহস্রদল কমল রে, সহস্রদল কমল। তোকে ছাড়া আমি আর অন্য কিছু জানি রে, অন্য কিছু জানি। ব্যাটারিটা দে আগে।
রামকুণ্ড ধাম মোহনে অধিগত প্রভয়াদি পথে দস্যুগান পথিকের করে সর্বসমসান প্রভয়াদি পথে দস্যুগান পথিকের করে সর্বসমসান পরমগণ রাখে জয় গান শেষ হলে সামনে তাকিয়ে দেখেন ঠাকুরের বাম পা অগ্রবর্তী, ডান পা পিছনে, একটি হাত বুকের কাছে, অপরটি সামনে ন্যস্ত, দুটি চোখ অর্ধ নিমিলিত, অধরষ্ট ঈষদ উন্মুক্ত, সমাধিস্থ ঠাকুর। জয় কাল, জয় কাল, জয় কাল। ভক্তরা ঠাকুরকে প্রণাম করলেন, হৃদয় ধীরে ধীরে ঠাকুরকে বাতাস করে জল দিলেন। শ্রীরামকৃষ্ণ তারপর নিজেই খাটের ওপর বসলেন। আগে সেই রকমই তো হয়েছে, আগে সময় পেলে আসার ইচ্ছা আছে। নরেনের ঘর, রাত্রি গভীর, নরেন ধ্যানস্থ। নরেনের মুখে জ্যোতি প্রভা। ধ্যান ভঙ্গের পর নরেন শোবার প্রস্তুতি নিলেন। আপন মনে নরেন ভাবছে, যাকে এইমাত্র দেখে এলাম, তিনি কি সত্য সত্য ঈশ্বর দর্শন করেছেন? ভাবাবেগে, ভাবনবাদে নিজের মানব দেহের অস্তিত্ব জ্ঞান থাকে না। আচ্ছা, এটা কি দর্শনার্থী বা ভক্তদের চমৎকৃত করার জাদু, নাকি নাকি সত্য সত্যই ওর মধ্যে কোনো ঐশ্বরিক শক্তি কাজ করে? যে নরেন্দ্র কোনো প্রত্যয়ই নয়, সে কেন অনুক্ষণ ওই সাধুটির প্রতি আকৃষ্ট হচ্ছে? কয়েকদিন পর সন্ধে হয় নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বর। ঠাকুর বসে আছেন ছোট বারান্দার দিকে মুখ করে, আর মৃদু স্বরে ঠাকুর গাইছেন,
দু চার ডুবে ধন না পেলে কান্নার বন্যায় শূন্য কবর। দু চার ডুবে ধন না পেলে সামনে এক ডুবে যাও নরেন্দ্রনাথ দাঁড়িয়ে আছে। ঠাকুর গান শেষ করে নরেন্দ্রকে দেখে বিহুবল নরেন্দ্রের হাত ধরে নিয়ে গিয়ে বসালেন। ঠাকুরের চোখে আনন্দাশ্রু। আমি জানি তুমি কি দুর্লভ এত দেরি করে আসতে না। তুমি যে নররূপী নারায়ণ, জীবের রূপটি নিবারণ ছিল, তুমি মরতে এসেছো, তুমি মরতে এসেছো। আমি এসব কি বলছি? আমি দত্তবাড়ির ছেলে, বিশ্বনাথ দত্তের ছেলে নরেন। আচ্ছা আচ্ছা, আপনি কি উন্মাদ? আচ্ছা আচ্ছা দত্ত, তুই কি উমাভারাকে চোখে একটা চোখ থাকিস? আগে হ্যাঁ। বাহ বাহ বাহ, ফিরে যাচ্ছে গো, ফিরে যাচ্ছে। এখন জন্ম থেকে ধ্যান সিদ্ধ গো, জন্ম থেকে ধ্যান সিদ্ধ। সেদিন গিরিশ ঘোষের সঙ্গে আপনার বিষয়ে কথা হচ্ছে। কি কথা গো, কি কথা? এই আপনি লেখাপড়া জানেন না, আপনি মুখ তা তো ঠিকই বলেছ। আমি শুধু সার কথা জেনেছি গো, সার কথা। বেদান্তের সার ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। আর গীতার সার ত্যাগ। আর বইতে করে কি হবে না? দর্শন শাস্ত্রে আপনি কি জানেন? আপনি তো মুখ। এই লড়াই নামায় যখন মুক্ত বলে, আমি কিন্তু ততটা মুক্ত করি গো। জানি গো, অক্ষর জানি। ওসব কথা থাক। আচ্ছা মশাই, ঈশ্বর কি আছেন? তাকে কি দেখা যায়? আপনি কি তাকে দেখেছেন? হ্যাঁ, আছে। কি দেখা যায়? একটু একটু দেখছি। তাকেও দেখি, দেখি না, তাকেও দেখি। তাহলে সকলে দেখতে পায় না কেন? কে চাই গো? কে চায়? লোকে বউ ছেলের শোকে আর বিষয় আসে ঘটি ঘটি কাঁদে গো, ঘটি ঘটি কাঁদে। এটা আমার মার ছিল, আমার মার ছিল। কেটা কম করতে শ্রীরামকৃষ্ণ ঘরের সমস্ত দরজা বন্ধ করলেন। সেজের বাতি জ্বলছে, আচ্ছা আলো। শ্রীরামকৃষ্ণ স্পর্শ করলেন নরেন্দ্রকে, আর স্পর্শ করা মাত্রই এক অদ্ভুত ঘটনা ঘটল। আমি এখন সুস্থ বোধ করছি।
ঘর থেকে সন্দেশ, মাখন, মিছরি এই সমস্ত বার করে নিজেও হাতে খাওয়ালেন ঠাকুর। এবার আমি যাই। তাড়াতাড়ি আসিস, দেরি করে আসিস বলে বড় ব্যথা বোধ করি। জানিস, একদিন ওই মন্দিরে মার জন্য আমি মাটিতে মুখ বসে কাঁদতাম, আর এখন ঠিক তোর জন্য সেই রকম আকুলতা বোধ করি, সেই রকম আকুলতা বোধ করি। আমি তাড়াতাড়ি আসবো, সামনের পরীক্ষা তারপর আসবো। দক্ষিণেশ্বর, ভক্তদের সঙ্গে শ্রীরামকৃষ্ণ। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল পাতালে খুঁজলে, তলাতল পাতালে খুঁজলে পাবি রে প্রেম রতন, পাবি রে প্রেম রতন। ডুব ডুব রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল পাতালে খুঁজলে, তলাতল পাতালে খুঁজলে পাবি রে প্রেম রতন, পাবি রে প্রেম রতন। ডুব 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 রূপ সাগরে আমার মন। খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি, জ্বলবে ধীরে অনুক্ষণ, জ্বলবে ধীরে অনুক্ষণ। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। তলাতল পাতালে খুঁজলে, তলাতল পাতালে খুঁজলে পাবি রে প্রেম রতন, পাবি রে প্রেম রতন। ডুব 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 সাগরে আমার মন। टंग 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 टंगाइए चला है अमर से बंदो। डंग 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 डंगाइए चला है अमर से बंदो। ওই কবির বলে শোন শোন শোন, কবির বলে শোন শোন শোন, ভাব গুরুর শ্রীচরণ, ভাব গুরুর শ্রীচরণ। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। তলাতল পাতালে খুঁজলে, তলাতল পাতালে খুঁজলে পাবি রে প্রেম রতন, পাবি রে প্রেম রতন। ডুব 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 সাগরে
করেন করেন, কিন্তু নরেন তো বলছে আপনার ভাব সমাধি, ঈশ্বর সমাধি সবই একটা চমক। ও বলু কে বলু, বলি বলি যাকে কোন পদে কোন করবে তাকে বাজিয়ে দেবেন, হ্যাঁ? বলে নরশ্রেষ্ঠ ও শুদ্ধাত্মা। যেখানে বিশ্বাস নেই, শুধুই অবিশ্বাস, সেখানে গুরু ভক্তি গুরুত্ব আসবে কি করে? মা বলেছে সব গান থেকে ও যে শব্দ ঋষি দেখা ঠাকুর, আপনি জানেন না ও নরে না সেই নরে নেই। চুপ করতো তোরা ও সম্বন্ধে এই ধরনের যদি কথাবার্তা বলবি, আমার কাছে তোরা কখন আসবি? মা বলেছে ও কখনো মন্দ পথে যেতে পারেনি। তোরা যদি কখনো এরকম বলবি, আমি তোদের মুখ সাল নরেন্দ্রনাথের বিয়ে পরীক্ষার পর পিতৃবিয়োগ। কলকাতার পথে চাকরির সন্ধানে নরেন্দ্রনাথের পিতৃদেব ওকালতি করে প্রচুর উপার্জন করেছিলেন, কিন্তু দান খয়রাতি করে কিছুই সঞ্চয় করে যাননি। উপরন্তু ঋণের বোঝা, অভাব, অনটন। নরেন জ্যেষ্ঠ পুত্র, সংসারের সমস্ত দায়িত্বভার এখন তাঁর উপর। স্থান কলকাতা। নরেন্দ্রের ঘর, ক্লান্তিতে অবসন্ন নরেন শয্যায়। ভিতর থেকে মায়ের কণ্ঠস্বর, নরেন, নরেন, ঘুমিয়ে পড়িস নি বা, খাবি আর। ভগবানের এত কষ্ট আমি সহ্য করতে পারিনি। ভগবান তো অনেক করলেন, আর তার কাছে যাসনি। ছেলে মেয়ের খাবার কষ্ট আমি যা সহ্য করতে পারিনি ঠাকুর, আমি যা সহ্য করতে পারিনি। সত্যি তো ঈশ্বর যদি থাকেন, মানুষের প্রার্থনা শুনে, তবে এত ডাকা সত্ত্বেও কোনো সাড়া নেই কেন? না না না, এ মিথ্যা ঈশ্বর আর না। আচ্ছা, এই দুদিনে একবার দক্ষিণেশ্বরে যাব, যদি কোনো পথের সন্ধান পাই। কিন্তু গিয়ে আমি কি বলবো? আমি চাকরি চাই, সংসারের জন্য অর্থ চাই। যিনি সর্বত্যাগী, কামিনী কাঞ্চন যার বিষপদ পরিত্যাজ্য, তার কাছে কেমন করে জানাবো আমার আবেদন? আমার পিতামহ সন্ন্যাসী হয়ে চলে গিয়েছিলেন। মহাজন পন্থা আমিও অনুসরণ করি। নরেন্দ্রনাথ গভীর রাত পর্যন্ত নিদ্রাহীন। সংসার ত্যাগের দিনও তিনি ঠিক করে ফেললেন, কিন্তু ঈশ্বরের ইচ্ছা অন্যরূপ। সংসার ত্যাগের দিনটিতেই জানতে পারলেন শ্রীরামকৃষ্ণ আসছেন তাঁর এক ভক্তের বাড়ি। স্থান কলকাতা। যে বাড়িতে শ্রীরামকৃষ্ণ আসবেন সেই বাড়িটির দরজার কাছে নরেন্দ্রনাথ অপেক্ষারত। ওই তুমি আসছো, ভালোই হলো। যাওয়ার আগে আমরা দর্শন পেলাম। আমি জানতাম তুই আমার কাপড় দিতে পারবি। আপনি এমন সব কথা বলে শত শত বিচারে কোনো মূল্যায়ন রাখেন। ওর কোনো কথা আমি আর শুনছি না। আজ থেকে আমার সঙ্গে দক্ষিণেশ্বর যেতে। আপনি কেন বোঝেন না? আজ আমার যাওয়ার কোনো উপায় নেই। উপায় যে করে দেবে তার কাছে নিয়ে যাচ্ছি। আমি জানি সংসার তোমার বড় করছো, এও জানি তুমি মার কাজের জন্য এই মঠে এসেছো। এখানে তুমি থাকতে তবু আমি যে কদিন আছি অন্তত সেই কথা তুমি এখানে
দক্ষিণেশ্বর। ঠাকুরের ঘর, সন্ধ্যায় শঙ্খধ্বনি শোনা যাচ্ছে। ঠাকুর ছোট ঘাটটিতে বসে আছেন, তাকে ঘিরে ভক্তরা রয়েছেন। ভক্তদের মধ্যে কেশবচন্দ্র সেন, বিজয় কৃষ্ণ গোস্বামীরাও আছেন। আলোচনারত শ্রী রামকৃষ্ণ। আমি যখন ওই মন্দিরের মায়ের পূজারীকে প্রথম পুজো করতে শুরু করি তখন আমি দেখতে এ আমার ছেলেবেলায় হতো গো। হ্যাঁ, খোলা মাটির ওপরে দিয়ে হেঁটে যাচ্ছে আর প্রচুর মুড়ি বাঁধা আর আকাশে কৃষ্ণবর্ণ মেঘ থেকে আমি যেন কৃষ্ণ। তারপর বাকিয়ারা হয়ে মাটিতে শুয়ে তুমি তো অনেক লেখা পড়া যাবে। নিমায়ের ভাব তুমি জানো, শ্রী রাধিকা ভাব, প্রেম ভাব। উনি
উনি তো মার অনুমতি বিনা সন্ন্যাস গ্রহণ করতে পারেননি। অদ্বৈত আচার্য বলছেন, চলো নরনারায়ণ রূপী জগতের মানুষ তোমার অপেক্ষা। ওগো, মার অনুমতি ভিন্ন কোনো কার্য কি সাধন করা যায় না? যায় না গো, যায় না। এই তো কদিন আগে এখানে হরি শেষ হচ্ছে, কদিন থাকলো, তার জন্য কি তো সংসার করেছো? সে বললে হ্যাঁ। আমি যাও তো যাও, আগে বাড়ি যাও, পৌঁছলে ব্যবস্থা করো, হ্যাঁ মায়ের অনুমতি নিয়ে এসো, তার বিনা আমি অপার। আমি আপনার পূজা দেখেছি, আমি সাকার নিরাকার বলে সাকার মায়ের প্রতি আপনার যে ভাবরূপ আমি দেখেছি, সবই সেই এক গো, সবই সেই এককে ভজনাটা। বলছি যখন মায়ের পুজো করতো মন্দিরে, কোনো হুঁশই থাকতো না। এই মায়ের পায়ে ঢুকে থেকে নিজের মাথায় ফুল চড়িয়ে বসে থাকতো। একবার দেখে ফেলে এক কর্মচারী, সে গিয়ে সেজ বাবুকে, আরে আমাদের মথুর বাবুকে খবর দিল। মথুর বাবু এসে কি করলে জানো? এই তোমরা কাকে বাবু বলছো? এ তো মহাসাগর, মহাসাগর। তাহলে ঠাকুর, আপনার মত কি? খণ্ড অখণ্ড ব্রহ্মবাদ এ সবই কি মানা? সব শোনো বাবু, আমি যা জানি, দেশে কত নদী সবে কি বয়ে চলছে, কোথায় অপর জলরাশি কোনো সাগর পানি, অন্য কোনো কিছু একই অপর জলরাশি কোনো সাগর। আমরা তাকে যেমন ভাবে কেউ বলে আল্লাহ, কেউ বলে কৃষ্ণ, কেউ বলে কৃষ্ণ। তিনি নিরাকার খণ্ডে যত মত তত পর। সেই অখণ্ডকে জানতে গেলে চাই জ্ঞান, চাই ভক্তি। ভক্তি ছাড়া জ্ঞান হয় না, আর জ্ঞান ছাড়া ভক্তিও হয় না। কেশবের মধ্যে একটি শক্তির উৎকর্ষ, তাতেই সেই জগৎ বিখ্যাত। আর আমার লরেনের মধ্যে ওই রকম 18টি শক্তি পূর্ণ মাত্রায় বিদ্যমান, পূর্ণ মাত্রায়। কি ভেবেছে লোকে আপনাকে পাগল বলবে? কোথায় জগৎ বিখ্যাত কেশব সেন, মহামান্য বিজয় কৃষ্ণ, আর আমি একটা নগণ্য বিয়ে পাস ছেলে। কি সব বলছেন আপনি? আমি বলিনি, আমি বলিনি। মা আমাকে পড়ালেন, সত্য বই মিথ্যা তো মা আমাকে কি পড়ালেন, আমি কি করবো বল? আপনি যে মাকে দেখেন বলেন না, আপনার মনে ভুল বুঝলো কি? কথা কয় না কৌছি, মাথার গরমে দুয়ারে ছায়া দেখে, পাথরের মূর্তি, নড়বে চড়বে কি করে, আর কথাই বা বলবে কি করে? মা কি হলো মা? কেন লড়ে এমন কথা বলছে মা? বল মা তুই বল, কেন এমন কথা বলছে মা? কেন? ওর কথা তুই শুনিসনি? কিছুদিন পরে ও নিজেই দেখতে পাবে, তখন ওর বিশ্বাস হবে। আমাকে অবিশ্বাস করছে। মা বললে তোর যখন দর্শন হবে তখন সব মানবি, সব। খালি মার মা। আমি কি করবো? সংসারে কুল কিনারা পাচ্ছি না। বলুন না আপনার মাকে আমার একটা ব্যবস্থা করে দিতে। আমার মা তোর কেনা, তুই জান মাকে কি তুই বল। আমার যে ডাক আসে না, ওই জন্য তো কিচ্ছু কি হয়। শোন,
আজ মঙ্গলবার একটু রাত্রি হোক আমার সঙ্গে মন্দিরে যাবে। আমার কাছে গিয়ে সত্য সংসারে অভাব অভিযোগের কথা তাকে জানাবো। মা ভবতারিণীর মন্দির, মন্দিরের অভ্যন্তরে শ্রীরামকৃষ্ণ ও নরেন্দ্রনাথ। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে বললেন, নরেন ধীরে ধীরে মা ভবতারিণীর সামনে এসে দাঁড়ালেন। ভাবাবেগে বিহ্বল নরেন্দ্রনাথ তন্ময় হয়ে দেখলেন কি জ্যোতির্ময় রূপ, দেখলেন চিন্ময়ী জীবন্ত মাকে। কি প্রার্থনা করতে এসেছিলেন সব বিস্ফোরণ ঘটে গেল। যুক্ত হস্তে বারংবার প্রণাম করলেন মাকে। তারপর বলতে লাগলেন, মা গো, আমায় জ্ঞান দাও, বিবেক দাও, ভক্তি দাও, বৈরাগ্য দাও। তোমার দর্শন যেন নিত্য পাই ভালো। জগন্নাথ ভালো, সন্তানের প্রার্থনা রাখো, সন্তানের প্রার্থনা রাখো। আনন্দে ভরপুর হয়ে ফিরে এলেন শ্রীরামকৃষ্ণের কাছে। মাকে তো সংসারের অভাব জানাবি। হ্যাঁ, কি চাইবি এতক্ষণ ধরে মার কাছে? কি জানালাম, সব যেন ভুলিয়ে গেল। আমি কিছুই বলতে পারি। আমি শুধু বলেছি, মা আমায় জ্ঞান দাও, বিবেক দাও, ভক্তি দাও, বৈরাগ্য দাও। ওসব বিবেক বৈরাগ্য রাখতে দিন। নিজের সংসারের অভাব অভিযোগের কথা মাকে জানা। যা যা বাবা যা। নরেন্দ্রনাথ আবার গেলেন। আবার ভুল হলো। সেই একই কথা জানালেন মাকে, সেই বিবেক আর বৈরাগ্য। তৃতীয়বার যখন গেলেন, মা ভবতারিণীকে আকুল হয়ে নরেন্দ্র বললেন, মা, এটি তুচ্ছ কথা তোমায় বলতে এসেছি মা। মা, এটি আমার নির্বুদ্ধিতা। আমি আর কিছুই চাই না। আমায় শুধু জ্ঞান দাও, বিবেক দাও, ভক্তি দাও, বৈরাগ্য দাও। মন্দির থেকে ফিরে এসে শ্রীরামকৃষ্ণকে তিনি বললেন, আমি বুঝেছি একটা অবকারী ফেলা। আমি আপনাকে ছাড়বো না। এবার আপনাকে বলতেই হবে, আমার মা ভাইদের খাওয়া পড়ার অভাব থাকবে না। আপনি আমাকে বলুন, আমি কিছুই শুনতে চাই না। তুই একটু শান্ত হলেস না। সংসারে মা ভাই কষ্ট থাকবি রে, কোনো কষ্ট থাকবি না।
ডাক্তার এসেছেন, ঠাকুরকে পরীক্ষা করছে। আগে আগে ভগবান দাস বাবাজি তিনিও তো বহুদিন রোগে শয্যাশায়ী ছিলেন। ঠাকুর ঠাকুর আপনি যদি মাকে বলেন আমার এই রোগটি সারিয়ে দাও, মা ঠিক আপনার কথা শুনবে। ঠাকুর মাঝে মাঝে ভাবি দেহটা সেই সচ্চিদানন্দ বইটা কিছু বাবা আমি সুরে গলার ব্যথাটা আপনাদের সাবধানে থাকতে হবে। সে কি কথায় যদি না করতে পারি তাহলে আমার মার কথা এই আমি জানি। তুমি যখন বলছো কথা কম চেষ্টা করব যাতে কম। ঠাকুর তুমি ব্রহ্ম, সত্যি তুমি পূর্ণ ব্রহ্ম ঠাকুর। তোমার সেবা আমি করতে পারলাম না ঠাকুর, এ খেয়ে দেওয়ার চাবার নয় গো, এ খেয়ে দেওয়ার চাবার নয়। গিরিশ, খেয়ে দেওয়ার চাবার তোমার মনে যা আসে তা কিন্তু একই কথা বারংবার করা ওতে যে অপরাধ হয়। আমায় ডাকছিলে? বাইরে বসে কি বিচার করছিলি না? আগে বিচার করছিলাম না, সিদ্ধান্ত নিচ্ছিলাম। আপনাকে চিকিৎসার জন্য কাশীপুর বাগান বাড়িতে থাকতে হবে। ডাক্তারদের আসা যাওয়ার পক্ষে স্থানটি সুবিধাজনক, আর তাছাড়া আমরা আপনার অনুগত ভক্তরা পালা করে আপনার সেবাও করতে পারবো। তুই যাস
আমি ভাবলাম কদিন তুই আসিস অন্য চিন্তা নিয়ে বোধহয় ব্যস্ত হয়েছিস। ওভার তো আপনার, আমি মুক্ত। তবে বাড়িটার নানান অসুবিধা, সেগুলোই ব্যবস্থা করছি না। জানো, সবসময় মনের মধ্যে আপনার অস্তিত্ব আমি অনুভব করতাম। একটা কাজ করতে হবে। কাশীপুর উদ্যানবাটি ডাক্তার সরকার এসেছেন, ঠাকুর সমাধিস্থ। একটু ভাবের উপশম হওয়ার পর শ্রীরামকৃষ্ণ ডাক্তারকে বললেন, আমি মার কোলে বসে আছি। আমার ব্যায়ামের কথা আমার মাকে ছাড়া কাকে তুমি খুব বসে আছো। সুধা জয়কারী তাকে বেশিক্ষণ না দেখে যেন থাকতে পারেনি গো। যে কোনো কামাল ছেলে গো, কারো কথা গ্রাহ্য করে না। ডাকছিলেন আমার একটা গান শুনেছি तुझसे
कुछ है तो तू ही है, जो कुछ है तो तू ही है, तू ही है, तू ही है, तुझसे हमने दिल बुझाया, एक तुझको अपना पाया, एक तुझको अपना पाया, जो कुछ है तो तू ही है, तू ही है, तू ही है, तुझसे हमने दिल बुझाया। सबके मगन दिल के वकील तू, कौन सा दिल है जिसमें नहीं तू, सबके मगन दिल के वकील तू, कौन सा दिल है जिसमें नहीं तू, हर एक दिल में है तू समाया, हर एक दिल में है तू समाया, जो कुछ है तो तू ही है, तू ही है, तू ही है, तुझसे हमने दिल बुझाया, जो कुछ है तो तू ही है, जो कुछ है तो तू ही है, तू ही है, तू ही है। কাশীপুর উদ্যানবাটি নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের মাথার কাছে দাঁড়িয়ে আছেন। কতগুলো কথা একটু একটু কাছে আসবে। মা তোকে দেখিয়ে দিয়েছেন তোকে কি কি করতে হবে। সব কিছু রইল তারা মধ্যে, চাবিটা রইল আমার কাছে। কাজ শেষ হলে আবার আমি চাবিটা তোকে ফেরত দিয়ে দেব। আচ্ছা নয়, সত্যি করে বলতো তুই কি চাস? সত্যি বলবো, আমার শুধু এখন মনে হয় দেহ রক্ষার জন্য কিছু খাবো আর গভীর সমাধির মধ্যে ডুবে থাকবো। ছি 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 ছি, তুই এই কথা বলতে পারলি? এই কথা কইতে তো মুখে ভাত করি। তোকে দেখা মাত্র আমি ভেবেছিলাম এক বড় মাথা, তোর ছায়ায় হাজার হাজার মানুষ আশ্রয় নিল, আর তুই কিনা সেই সব ছেড়ে নিজের মুক্তির কথা ভাবছিস। তুই তুই এই পৃথিবীতে কেন এসেছিস তা তুই জানিস? লোক শিক্ষার জন্য, বুঝলি? লোক শিক্ষার জন্য তুই এসে বারবার আমি ওসব তুই পারবি রে, তুই পারবি রে, তোর হাত পারবি রে। আমি কথা দিলাম, কাজ তব প্রস্তুত, সতত সাধিতে তোমার কাজ। কাশীপুর উদ্যানবাটি নরেন্দ্রনাথের নেতৃত্বে ভক্তরা এত ভক্ত সমাগম হতো না, কিন্তু এই উদ্যানবাটিতে ঠাকুরের কাছে আসবার জন্য সবাই পাগল, বিশেষ করে কলেজের ছেলেরা।
নরেনকে সবই দেখাশোনা করতে হয়। ডাক্তার ভর্তির ব্যবস্থা, পূজা প্রসাদ সবই গুরু ভাইদের সাহায্যে তত্ত্বাবধান করতে হয়। ঠাকুর 16 জনকে গৈরিক বস্ত্র প্রদান করেন। দেহত্যাগের কয়েকদিন আগে ঠাকুরের গলা থেকে হঠাৎ রক্তক্ষরণ আরম্ভ হয়। ঠাকুর ক্ষীণ কণ্ঠে নরেনকে বলছেন, আমার বুকের রক্তে তোর শান্তি। এই দুর্বলতার চরম অবস্থা, চোখের পাতা ফেলবার পর্যন্ত শক্তি নেই। এই মুহূর্তে কি তুমি বলতে পারবে তুমি ঈশ্বর? তোমার সে বিশ্বাস আছে? তুমি অখণ্ড, তুমি অবতার? এখনো সন্দেহ। কিন্তু কথা বললে যে আমি কষ্ট পাবো। আমার এতদিনের সাধনের শক্তি আমি তোর ভেতর সঞ্চারিত যেখানে যেমন ভাবে রাখুন Shut
নাটক পরিবেশনায় বিনা পানি সমিতি কলকাতা। আমরা দিনাজপুরের সকল ভক্তমণ্ডলীর কাছে আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি কলকাতার মহারাজ স্বামী বিবেকানন্দজিকে, যারা ওখানে আমরা এখানে আসতে পেরেছি। সময় সংক্ষেপ করার জন্য আমাদের কিছুটা সংক্ষিপ্ত করতে হচ্ছে, এর জন্য মাঝখানে ছেড়ে নিলাম। আমাদের সঙ্গে অভিনয় করলেন শ্রী রানা দত্ত, নরেন্দ্রনাথ, যিনি জগৎজননী মা সারদা আকাশ বাংলা যেটা হতো তার মহাপুরুষ মহারাজের চরিত্রে অভিনয় করতেন। ছিলেন শিবুপদ ঘোষ, ছিলেন জিৎ সরকার, শ্রী অমিতাভ চক্রবর্তী, শ্রী মানস বসু, জয় মজুমদার, সায়ন্তান দে, সুদীনাথ দত্ত, গৌতম দাস এবং আমাদের সঙ্গে যারা দিনাজপুরের অধিবাসী অভিনয় করলেন তাদেরকেও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এতক্ষণ ধরে একটি চমৎকার নাটক দেখলাম, নরনের ঠাকুর। আমি যিনি দল সমন্বয়ক দলনেতা ছিলেন এখানে অমিতাভ ব্যানার্জি মহোদয়কে এখানে আসবার জন্য বিনীত অনুরোধ করছি। আমরা মহারাজের হাত থেকে যিনি ফুলের শুভেচ্ছা তুলে দেবেন আমাদের বিভাত্মানন্দজি মহারাজ এবং ভক্তি প্রদানন্দজি মহারাজ আছেন, তিনিও স্মারক তুলে দেবেন। আমি অজয় কুমার চ্যাটার্জি মহোদয়কে আঁকার জন্য অনুরোধ করছি, সম্মানিত সভাপতি রামকৃষ্ণ মিশন ম্যানেজিং কমিটি। দাদা একটু সাইডে যাই। যারা এই মধ্যরাত অর্থাৎ প্রায় মাঝরাত হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত আছেন, সকলের কাছে আমাদের ভালোবাসার শেষ নাই। রামকৃষ্ণ আশ্রম মিশন 100 বছর পেরিয়েছে আজ, তাই দেখেছি আমরা সবার মনে নতুন নতুন সাজ। অনেক বাধা বিঘ্ন পেরিয়ে সে 100 বছর পেরিয়েছে, মনে করেছে জয়। সবার আস্থা এই প্রতিষ্ঠান, এটি আমরা জানি নিশ্চয়ই। ফুল পাখি প্রজাপতি সুখের বাজায় বিন, আবারও সবাইকে 100 বছরের শুভেচ্ছা, 100 বছরের শুভেচ্ছা নিয়ে আমি মহারাজের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। মহারাজ শেষার দিয়ে আজকের এই অর্থাৎ 3 দিন ব্যাপী অনুষ্ঠানের সার্বিক সমাপ্তি ঘোষণা করবেন শ্রীমৎ স্বামী বিভাত্মানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ আশ্রম রামকৃষ্ণ মিশন দিনাজপুর। ঠাকুরের একটি কথা আছে, শেষ ভালো যার সব ভালো তার। আমাদের শেষটা তো ভালো হয়েছে, পুরোটাই ভালো হয়েছে। কাজে এই ঠাকুরের কৃপায় আমাদের এই অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে। আর শেষ করার আগে আমি হাওড়া থেকে যে এসেছেন কলকাতা থেকে, তাদের বিনা পানি সমস্ত সভ্যগণকে আমি আমার শ্রদ্ধা জানাই। তাদের দূর থেকে এসেছে ক্লান্ত হয়ে, তারা অনুষ্ঠান করলো, ভালো করেছে, খুব হয়েছে। আর আমি আমাদের যে অনুষ্ঠান সঞ্চালনা করছেন তাকে কিছু না বলে, যেন ওকে না বললে অসম্পূর্ণ থেকে থাকে, পরিপূর্ণ হয় না, তাকেও আমি একটু কিছু সামনে রাখতে চাই। তিনি কোথায়? হ্যাঁ, আসতে হবে একটু সামনে, আমাদেরকে সবাই ডেকেছেন। তাকে দেওয়ার পরে আমি সমাপ্তি ঘোষণা করব। দাদার একটু সাইড দাও, দাদা একটু, বাবু একটু সরাত, একটু চাপে যাবো একটু। এই হ্যাঁ, এখানে তুলো, ছবি তুলো, সে নাই, ছবি তো তুলো ভাই। এই আরেকজন দাঁড়াইছে, ওই দাদা। কত বলা যায় না, যারই প্রত্যেককেই আপনাদের ভালো লেগেছে তো? আজকে অনেকেই আছে, তার মধ্যে সামনে যাদেরকে আমি পাচ্ছি, অন্যরা কেউ মানে কেউ কম নয়। তবুও আমার ডালিমের কথাও খুব মনে পড়ছে, যেরকমভাবে পরিশ্রম করেছে
প্রত্যেকটা ছেলে আজকে একজন মেসেজ করেছে, ছোট্ট করে আপনাদের একটু ভালো লাগবে। একজন লিখেছে সমস্ত মানে আমাদের যে ভলেন্টিয়ার্স যারা কাজ করেছে, তার হ্যাটস অফ টু দেম, দে হ্যাভ ডান এ ট্রিমেন্ডাস জব। তারা দিয়েছে যে সেলফলেস কাজ কাকে বলে ঠাকুরের জন্য তা দেখিয়ে দিয়েছে। এটা আমাদের সকলের শিক্ষণীয়। একজন ভদ্রলোক কলকাতা থেকে এসেছিল, ফিরে গিয়ে লিখেছে যে তাদের এই সেবা দেখে তারা খুব খুশি হয়েছে। তো সেই জন্য এই প্রত্যেককেই দেওয়া তো যাবে না, তবে আমার ইচ্ছা হচ্ছে একটু ডালিমকে একটু কিছু, একটা ছোট্ট করে একটা কিছু উত্তরীয় বা কিছু একটা দেওয়া। আর তারপরে আরেকটা ইচ্ছা আছে, ডালিম ডালিম এসে 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 আমরা তাকাবো একটু, আমরা যদি ঘুরবো একটু। আর একটা ইচ্ছা আছে বলেছে আমাদের প্রেসিডেন্ট রামকৃষ্ণ ম্যানেজিং কমিটির পক্ষে অজয়বাবুকে একটা দিতে চাই। আমরা জোর করে হাততালি দিতে হবে। একটু ঘুরে দে, একটু ওইদিকে মহারাজ। মহারাজ একটু ঘুরে দে, একটু ছবিটা উঠুক। নাচবে বলো একটা থেকে বেশি হবে না, সকাল 8টা থেকে বন্ধ করলে আমি ফেলা যাবো। পরিচিত ছিল তো নাম বলতো, মনে খারাপ করে। আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করে দিই। হ্যাঁ, আমি একটু সকল শিল্পীদেরকে এখানে যারা যারা এখন আছি সবাইকে একটু মঞ্চের জন্য অনুরোধ করছি। আমি প্রশান্ত দাকে দেখতে পাচ্ছি, সারওয়ালকে দেখতে পাচ্ছি, বাসুদাকে দেখতে পাচ্ছি, যারা যারা আমরা আছি, প্রদীপ দা, আমি অনেককে হয়তো দেখতে পাচ্ছি না, যারা যারা আছি একটু আসবেন সবাই। তালিম থেকে শরীরকে নষ্ট করেছেন আমাদের অধ্যক্ষ মহারাজ বিভাত্মানন্দজি মহারাজ। আমাদের শিল্পীদের পক্ষ থেকে আমরা মহারাজকে একটু ফুলের শুভেচ্ছা দিতে চাই, উত্তরীয় করে দিতে চাই সবাই একসাথে, তা না হলে এই অনুষ্ঠান শেষ হবে না। কবিগুরুর ভাষায় শেষ করেও হলো না শেষ, এমনই থাকবে। আমি বারবারই বলার চেষ্টা করছিলাম যে কথাটি, সেটি হচ্ছে যে আমরা যারা বিভিন্নভাবে শিল্পের চর্চা করছি, স্যার আসো, আমরা শিল্পীদের পক্ষ থেকে আমরা এই আমি একটু অনুরোধ করছি, আসুন দাদা আপনার সামনে থেকে মহারাজের একটু এই ফুল এবং উত্তীর্ণ করিয়ে দিবেন। এবং আমি ম্যানেজিং কমিটির সভাপতি মহোদয়কে অনুরোধ করব, অজয় কুমার চ্যাটার্জি মহোদয়কে, সবাই মিলে সাথে করে, যেহেতু শেষটি ভালো হচ্ছে আমরা সুসম্পূর্ণ কমপ্লিট করতে চাই। অর্থাৎ কমপ্লিট এবং ফিনিশের মধ্যে যে পার্থক্যটি হয়, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সকলের পক্ষ থেকে আমরা শ্রীমৎ স্বামী বিভাত্মানন্দজি মহারাজের হাতে এই ফুলের শুভেচ্ছাটি তুলে দিচ্ছি। মহারাজ সমাপ্তি ঘোষণা করতে পারছিলেন না, কারণ অনুষ্ঠান যদি আরো 7 দিন চলতো, 8 দিন চলতো, আমরা সেভাবেই থাকতাম। কলকাতা হাওড়া থেকে যে বন্ধুরা এসেছেন আমাদের মাঝে চমৎকার নাটক উপহার দিয়েছেন। আমিও নাটকের একজন শিল্পী, দেখছিলাম এখান থেকে ভিতরে বসে গল্প করেছি। অক্লান্ত পরিশ্রম করে এসেছেন, কালকে সারাদিন থাকবেন, একটু ঘুরে বেরিয়ে দেখবেন আমাদের দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে একই প্রায় মানুষগুলি একই, ভাষা এক, সব এক। সেই নিয়ে আবারও মহারাজের হাতে মাইক্রোফোন দিচ্ছি একেবারে সমাপ্তি ঘোষণা করবার জন্য। ঠাকুর মা স্বামীজির কৃপায় আজকে আমি এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। जय जय स्वामी जी महाराज जी की जय, जय महामाई की जय, जय गंगा माई की जय, जय কান্তাজিও কি জয়। নমস্কার, আমরা এই নিয়ে চতুর্থবার বাংলাদেশে এলাম।
এর আগে ঠাকুরের তিথিতে এসেছি। মহারাজ আমাদের অত্যন্ত পরিচিত, আমার সঙ্গে দীর্ঘ 20 বছরের সম্পর্ক, তার ওখানে আমরা আসতে পেরেছি। আপনাদের কতটা খুশি করতে পেরেছি জানি না, কিন্তু সময় অত্যন্ত সংক্ষিপ্ত ছিল, আমাদের পক্ষে একটু দুরূহ হয়ে পড়েছিল, আমরা সেই জন্য ক্ষমা প্রার্থী। নমস্কার।